শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে হোসেন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, গত কয়েকদিন ধরে এক দুর্বিষহ সময় পার করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। একের পর এক আঘাতে কেঁপে উঠছে দেশের বাণিজ্য খাত। ফলে ইতিমধ্যেই চাপের মুখে থাকা রপ্তানি আমদানির যে শৃঙ্খল সেটি আরও নাজুক অবস্থায় পড়েছে। এমন ধাক্কাটি আসে চট্টগ্রাম বন্দর থেকে 15 অক্টোবর হঠাৎ করে প্রাইম মুভার মালিক সমিতি ধর্মঘট ডাকে। পূর্ব আলোচনা ছাড়াই বন্দরে যেই যানবাহনের গেট পাস ফি বৃদ্ধি করার তার প্রতিবাদে আসলে এই কর্মসূচি পালন হয়। এরপরে একের পর এক আগুনের ঘটনা, বিশেষ করে মিরপুরের কেমিক্যাল কারখানায় আগুন, চট্টগ্রামের সিইপিজেড কারখানায় আগুন এবং সবশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু থমকে আছে পুরো দেশ এবং সব মিলে এক নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ আমদানি রপ্তানিকারক সংগঠনগুলোর নেতারা বলছেন এটি তাদের অপূরণীয় ক্ষতি। এটা কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবিও জানান তারা। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানিয়েছেন এ বিষয়ে অনুসন্ধান চলছে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। ভয়াবহ আগুনে কতটা ক্ষতি হয়েছে তার কিছুটা চিত্র একদিন পর। আগুনে আমদানি করা পণ্যের পাশাপাশি পুড়ে খাক বহু ব্যবসায়ের স্বপ্ন, যারা ভাবতেও পারেননি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় এমন ভয়াবহ আগুন লাগতে পারে। অথচ তাই ঘটল তাদের জীবনে। আগুনের লেলিহান শিখা পথে বসিয়ে দিল অনেক আমদানি রপ্তানিকারককে। এটা একটা সেনসিটিভ এরিয়া, সেনসিটিভ প্লেস। এখানে অলওয়েজ নিরাপত্তা থাকা দরকার ছিল। গাফিলতি ছিল। আমরা শুনছি এখানে নাকি ফায়ার সার্ভিসকে নাকি অন টাইমে নাকি এন্ট্রি করতে দেয়নি। কিভাবে আগুন লেগেছে আর কেনই বা তা শুরুতে নেভানো গেল না তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়েছে বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের। প্রায় এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত হইল, কিন্তু তখনও আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। তখন আগুন অলরেডি গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে। গাড়ি যদি ঢুকতে দিত তাহলে পরে এক সাইড কভার হতো, এক সাইড নাই ফুটতো, এক সাইড তো কভার হতো। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে বিমান এবং সিভিল এভিয়েশন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা অস্বাভাবিক বলছেন ব্যবসায়ী নেতারাও। অভিযোগ, গুরুত্বপূর্ণ এই কার্গো কমপ্লেক্সের সুরক্ষা দিতে ব্যর্থ সরকার, যার ফলে কয়েক হাজার কোটি টাকার খেসারত দিতে হয়েছে তাদের। মুহূর্তের মধ্যে আগুনটা এইভাবে ছড়িয়ে গেল কেন? তাহলে কি কোনো সাপোর্টার্স কেউ কি সেখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গান পাউডার বা আগুন ছড়াবার মতো ব্যবস্থা করে ইন্টেনশনালি সেখানে আগুন লাগিয়ে দিল কিনা, এইটা সরকারের খতিয়ে দেখা দরকার। ভিতরে সব পুড়ে গেছে, মানে এটা এত খারাপ অবস্থা আমি জানতাম না। আমাদের ধারণা ছিল কিছু হয়তো মাল রয়ে গেছে, সমস্ত জিনিস একদম টোটালি বার্ন। এখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের দেশের কোথায় নিরাপত্তা? আমাদের ব্যবসায়ী মহল আপনার নতুন বিনিয়োগ তো নয়, পুরনো বিনিয়োগ কিভাবে টিকিয়ে রাখবে সেটাই হলো যে সবাই এখন আশঙ্কায়। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন ঘটনাটি নাশকতা কিনা অনুসন্ধান চলছে। যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী 3 দিন যেসব নন শিডিউলড ফ্লাইট আসবে সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করা হয়েছে। মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং এর সাথে বন্দরের যে নানান ধরনের টানাপোড়েন সবকিছু মিলিয়ে অর্থনীতিতে নতুন করে টেনশন বাড়ছে। সেই টেনশন আসলে কত দূর পর্যন্ত কতদিন থাকবে বা এই টেনশন দূর করতে ব্যবসায়ীরা কি করছেন, সরকারের পক্ষ থেকে বা কী করা উচিত, এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এবং আরেকজন MS সিদ্দিকী, অর্থনীতিবিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। জনাব সাইফুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এটির ইম্প্যাক্ট আসলে ব্যবসার মধ্যে, মানে ব্যবসার বিশেষ করে যে সাপ্লাই চেইনের জায়গাটা
তে এবং আস্থার জায়গাটাতে, যেহেতু বিমানবন্দরের মতো জায়গায় ঘটনা ঘটেছে, এখানে আমদানি এবং রপ্তানি ব্যাপকভাবে জড়িত, এই জায়গাটাতে আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা রপ্তানি জায়গাটাতে, এবং ওভারঅল অর্থনীতিতে আসলে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, মানে আমরা যদি মধ্যমেয়াদে চিন্তা করি? ধন্যবাদ। প্রথমেই আপনার যেটা বলতে হচ্ছে যে আপনার এই ধরনের কয়েকটা ইনসিডেন্ট পরপর হওয়াতে যেটা হয় যে মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়, সাধারণ মানুষের কথা আমি বলছি। আর ব্যবসায়ীদের কথা যদি বলি যে সেগুলি তো রিয়েল টাইম লস। আপনার এটা আমাদের এয়ারপোর্টে হলো, সেটা তো আনপ্রেসিডেন্টেড। আমাদের এয়ারপোর্ট শুরু হয়েছে আজকে প্রায় 40-45 বছর হয়ে গেছে, এবং এখন আমাদের যে সক্ষমতা আজকে থেকে 10-20-15 বছর আগে সেই সক্ষমতা ধারে কাছেও ছিল না। বাট তারপরেও এই ধরনের ইনসিডেন্ট আমাদের এয়ারপোর্টে কখনোই হয়নি, এবং ইনসিডেন্টটা এমন সময় হলো যে তার আগে আরো কয়েকটা সেম সর্ট অফ ইনসিডেন্ট আমরা ফেস করে আসলাম মিরপুর এবং চিটংয়ে। আচ্ছা, এই যে একটা মানে কন্টিনিউয়াস ইনসিডেন্ট গুলি যেটা হয়, যেটা প্রথমেই বললাম যে একটা প্রথম হচ্ছে যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে, এবং সাধারণ মানুষ যখন প্যানিক হয়, আনসার্টেনিটিজ এর মধ্যে থাকে বা মনে করে যে দে আর হেডিং টুয়ার্ডস অ্যান আনসার্টেন সিচুয়েশন, তার একটা ইম্প্যাক্ট অবশ্যই অর্থনীতির উপর পড়বে। এটা আপনার যিনি অর্থনীতিবিদ আছেন উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু মানুষের আস্থাতে চির ধরে তখনই যখন মানুষ মনে করে যে এই যে জিনিসগুলি ঘটছে সেটা একটা বিগ, আমরা যেটাকে বলি যে কনস্পিরেসি থিওরি বা যেটাই বলি, যে অনেকগুলি যখন ধারাবাহিকভাবে হয় তখন ধরেন এই জিনিসগুলি মানুষের মনে বিশ্বাস শুরু করে যে এগুলি দিজ আর নট নর্মাল ইস্যু, দিজ আর নট জাস্ট সিম্পল অ্যাক্সিডেন্টস। এটার ইম্প্যাক্ট আপনার অবশ্যই ব্যবসা বাণিজ্যের উপরে পড়বে, এবং ব্যবসা বাণিজ্যের উপর পড়া মানেই তো হচ্ছে যে অর্থনীতির উপর পড়া। বাট রপ্তানির উপর সরাসরি পড়বে কিনা যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে এখন পর্যন্ত ওই সিচুয়েশন আমরা যাইনি। বাট যেটা হচ্ছে যে সাপ্লাই চেইনের তো একটা অবশ্যই ডিসরাপশন হবে, কারণ যেটা আমরা শুনতে পেরেছি যে কার্গো সেকশন যেটাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস বেশি থাকতো। ইন এনি কেস আপনার আমরা হয়তো আরো কয়েকদিন পরে বুঝতে পারবো, কারণ এখনো ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করা হয়নি সরকারি বা বেসরকারি পর্যায়ে। হওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো। বাট I mean, in a nutshell, if you ask me, of course, there will be an impact in the overall business, in the overall export business. Over to you, please. Thank you. ধন্যবাদ আসাফুল ইসলাম। জনাব এম এ সিদ্দিকী, বাংলাদেশ তো আসলে যে অর্থনীতির টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই জায়গাটাতে, জনাব এম এ সিদ্দিকী, বাংলাদেশ যে অর্থনীতি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল আমরা দেখতে পেয়েছি যে গত 1-1.5 বছরে সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা আমরা দেখেছি, এবং অনেক জায়গাতে আমরা আসলে ঘুরে দাঁড়াতে পেরেছি বলেও আসলে আমরা বলতে পারি। কিন্তু সেই জায়গায় এই যে ঘটনাগুলো আমাদেরকে আবারও কি পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিনা, এবং এই ঘটনা যে সামনে আরও ঘটবে না সেটাও অনেকে আশঙ্কা করছেন যে বাংলাদেশে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন পরপর ঘটতেই থাকে, এবং অনেকে আবার নাশকতা, নানান ধরনের ষড়যন্ত্র, নির্বাচনকে সামনে রেখে এই বিষয়গুলো নিয়ে আসছেন। সেটি যদি হয় সেক্ষেত্রে যেমন গতকাল ডিসিসিআর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সকল বন্দরগুলোতে যাতে নিরাপত্তা জোরদার করা হয়, তারা আশঙ্কা করছেন যে এই ধরনের ঘটনা অন্যান্য কেপিআইগুলোতেও ঘটতে পারে কিনা। তো ওভারঅল সবকিছু মিলিয়ে অর্থনীতিকে আবার পেছনের দিকে যাচ্ছে। প্রথমত মারাত্মক ক্ষতি হবে, কারণ আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এর ভিতরে এই ধরনের আগুন, তারপর বিভিন্ন রকম দুর্ঘটনা, হরতাল, পোর্টে অবরোধ, ট্রাকের, এগুলো খারাপ ইম্প্যাক্ট হবে। তবে ষড়যন্ত্রের কথা যদি বলেন, ষড়যন্ত্র তো হবেই, যারা শত্রু তারা ক্ষতি করার চেষ্টা করবে। সেটাকে হাইলাইট করে আমরা আমাদের নিজেদের দুর্বলতা থাকার কোনো সুযোগ নেই। প্রথমত এয়ারপোর্টে এই ঘটনাটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলে মোটেই এই ধরনের একটা ঘটনার জন্য প্রস্তুত না। এই ধরনের কি ইনস্টলেশনে নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকে, আমাদের এয়ারপোর্টেও আছে, কিন্তু এয়ারপোর্টের যে লোকজনগুলো আছে ফায়ার ডিপার্টমেন্টে, তারা শুধু আগুন, বিমানের এয়ারক্রাফটে আগুন লাগলে কিভাবে থামাতে হয় সেটারই মাঝে মধ্যে ড্রিল করে। অর্থাৎ আমাদের পলিসি মেকারদের ধারণাই নাই যে এয়ারপোর্ট বিল্ডিং এ কার্গো ভিলাতেও তো আগুন লেগে যেতে পারে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে এয়ারপোর্টে যে কার্গো ভিলা আছে সেখানে কিন্তু মাত্র টোটাল যে কনসাইনমেন্ট গুলো আসে মেটেরিয়াল, তার 20% স্টোরেজ করতে পারে, বাকি 80% মেটেরিয়াল কিন্তু ওপেন স্পেসে রেখে দেওয়া হচ্ছে সামনে।
সুতরাং সেগুলোর জন্য নাকি অনেক পরে যখন পারমিশন দেওয়া হলো বাইরের ফায়ার সার্ভিসকে যাওয়া, তারা ওই ম্যাটেরিয়াল গুলোর জন্য কিছুতে এগোতে পারছিল না। অর্থাৎ আমরা যে মালামালগুলোকে রেখেছি এত বিক্ষিপ্ত ভাবে যে একটা ইমার্জেন্সির সময় একটা ফায়ার সার্ভিসে গাড়ি যাবে সেটারও সুযোগ আমরা রাখিনি। তার মানে সামান্যতম প্রস্তুতি আমাদের ছিল না। এটা ষড়যন্ত্র কিনা, আমি আবার বলছি এটা ষড়যন্ত্র কিনা, এটা আলোচনাটা করা বৃথা। আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এই ধরনের একটি ঘটনা ফেস করার জন্য, অথবা আমাদের কোনো ধারণাই হয়তো ছিল না যে বিমানের কার্গো এলাকায় এবং মূল এয়ারপোর্ট বিল্ডিং এলাকায় আগুন লেগে যেতে পারে। এটার ইম্প্যাক্টটা হবে যেটা যারা বলছেন যে শত শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে, এটার সেকেন্ড ইফেক্ট হবে যে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো র মেটেরিয়াল গুলো আসছে এয়ারপোর্টে বাই এয়ার কোন র মেটেরিয়ালস গুলো আনা হয় সেটা আপনি জানেন যে যাদের কম সময় থাকে, আর্জেন্ট অর্ডার যখন থাকে তখন তারা বাই সিতে না এনে বাই এয়ার শিপমেন্ট করে র মেটেরিয়ালস দ্রুত প্রডিউস করার জন্য। অর্থাৎ এই র মেটেরিয়ালস গুলো কোনো আর্জেন্ট অর্ডারের র মেটেরিয়ালস ছিল। তার মানে সেখানে একটা বড় আমাদের প্রোডাকশন হবে না, আমাদের এক্সপোর্টের বাধা হবে। তার থেকে বড় যেটা থার্ড স্টেজে যে ঘটনা হবে যে আমাদের বায়াররা ভয় পাবে আমাদেরকে অর্ডার দিতে, যে আমাদের সি পোর্ট এবং এয়ারপোর্ট যদি এত দুর্বল নিরাপত্তা থাকে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের অভিজ্ঞতা এত কম থাকে, এই দেশে তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমাদের দেশে অর্ডার দেওয়া কি নিরাপদ? তখন এমনিতেই আমরা আমাদের গার্মেন্টস এর অর্ডার কম পাই, কম দামে পাই, আরো কম দাম আরো বেশি দামাদামি করবে নিরাপত্তাহীনতার কারণে। সুতরাং বুঝতেই পারছেন। এবং ঢাকা এয়ারপোর্টে বা বাংলাদেশের এয়ারপোর্টে যে প্লেন গুলো আসে অন্যান্য দেশ থেকে, তা সেসব এয়ারলাইন্স গুলো সহজে এখানে আসতে চাইবে না। তারা আরো ডিসকাউন্ট চাইবে, সার্ভিস চার্জ কমিয়ে দেওয়ার কথা বলবে অথবা ভাড়া বাড়িয়ে দেবে। তো সুতরাং আমরা যেটাকে শত শত কোটি টাকার কথা ভাবছি সেটা আসলে হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে আগামী কয়েক বছরে। হাজার হাজার কোটি টাকা খরচ আমাদেরকে বোঝা বইতে হবে। জি জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু বিমানবন্দর এলাকায় ঘুরে আসতে চাই যেখানে দুর্ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। জনাব আমাদের সহকর্মী আরিফ, আপনি তো অনেকক্ষণ ধরেই সেখানে আছেন সকাল থেকে। এই মুহূর্তে আসলে উদ্ধার মানে কার্যক্রমের কি অবস্থা, এবং ব্যবসায়ীরা সেখানে নিশ্চয়ই ভিড় করছেন তাদের আসলে পণ্যের খোঁজ খবর নেওয়ার জন্য। বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে এই পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগতে পারে, এবং তারা কি নতুন করে আবার সেটি কিভাবে কি করবেন, আমদানি রপ্তানি আবার কিভাবে শুরু হবে, সেই জায়গাগুলোতে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কোনো তথ্য আছে আপনার কাছে? শাহাদাত, বিমানবন্দরের যে কার্গো যে কমপ্লেক্সটি রয়েছে সেই আগুনের ঘটনা কিন্তু এখনও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তাদের কাজ করছেন। মানে মৃদু পরিসরে যেই ধোঁয়া বেরোচ্ছে সেটি একেবারেই নির্বাপনের জন্য হচ্ছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তারা মূলত যেই ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিধি যাতে আর কোনোভাবেই না বাড়ে সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করে যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে প্রবেশ পথ হচ্ছে 9 নম্বর যে প্রবেশ পথটি রয়েছে, এখানে মূলত কার্গো কমপ্লেক্সের যে কার্যক্রমগুলো ছিল আপাতত হচ্ছে এখান থেকে শুরু হবে। আর এখান থেকে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা কিছুক্ষণ আগে হচ্ছে আমাদেরকে ফোনে জানিয়েছেন, আমরা খোঁজ খবর নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে চলমান যে কার্যক্রম বা দৈনন্দিন যে কার্যক্রম সেটির কার্যক্রম এখান থেকে শুরু হবে। আর এর পাশাপাশি হচ্ছে এই সংশ্লিষ্ট যে সকল কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এই 9 নম্বর যে প্রবেশ পথটি সেখানে আসতে শুরু করেছেন, এমনটা কিন্তু দেখেছি। এর আগে হচ্ছে বিমান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে বিমানবন্দরের যে 3য় টার্মিনাল রয়েছে সেখানে মূলত যে কার্গো কমপ্লেক্সের যে কার্যক্রম সেই কার্যক্রম সেখানে শুরু হবে। তো এই হচ্ছে কার্গো কমপ্লেক্সের যে দৈনন্দিন কাজের যে বিষয়। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কার্গো কমপ্লেক্সে যে সকল ব্যবসায়ীরা ছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 3 দিন, মানে আজ থেকে আরও 2 দিন, আগামী 3 দিন হচ্ছে যে
তাদের যে এয়ার যে খরচ রয়েছে সেই খরচ মূলত সরকার বহন করবে, এটাও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেই তদন্ত কমিটি আজ সকালে আসার কথা রয়েছে কিন্তু আমরা এখনও দেখিনি। তবে গতকাল আমরা দেখেছি তদন্ত কমিটির সদস্যরা কিন্তু এখানে এসে তাদের পর্যবেক্ষণ করেছেন, যদিও তারা গণমাধ্যমে কোনো ধরনের কোনো কিছু বলেননি। তবে এখানে যেই আপনারা দেখছেন যে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে এই কার্গো কমপ্লেক্সের যেই কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং হচ্ছে তাদের যে দৈনন্দিন কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের কার্যক্রম শুরু হবে। তবে এটি স্বাভাবিক হতে যে কার্গো কমপ্লেক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে ছাই হয়েছে, সেই কমপ্লেক্সটি স্বাভাবিক হতে মিনিমাম হচ্ছে যেই ধারণা দিয়েছেন ন্যূনতম যেই 7 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে যদি কোনোভাবে সেটি সুরক্ষিত করা যায় সেটি করা যাবে। তবে আপাতত 9 নম্বর প্রবেশপথে কিন্তু এই কার্যক্রম শুরু হবে। আর একটু পিছনের দিকে যদি যাই, সেটি হচ্ছে যে এই কার্গো কমপ্লেক্সে মূলত শনিবার দুপুর 2:20 হচ্ছে আগুনের সূত্রপাত হয়। আর এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে কেমিক্যালের যেই পশ্চিম দিকটাতে যেই কেমিক্যালের হ্যাঙ্গার রয়েছে সেখান থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত এটাই কিন্তু ধারণা। এই ছিল কার্গো কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। শাহাদাত এবং এম এস সিদ্দিকী, জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে যেতে চাই যে এই যে যিনি আসলে বললেন, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন যে ব্যবসায়ী নেতা তিনি বলছিলেন যে এই যে কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি, আসলে কি ঘটনা হয়েছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে ব্যবসায়ীদের ইনভলভমেন্ট নাই। ব্যবসায়ীদের ইনভলভ করা কি আসলে দরকার ছিল এখানে? অবশ্যই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পার্টি যারা, এখানে যে জিনিসগুলি পড়েছে সেগুলোতে ব্যবসায়ীদের জিনিসগুলি পড়েছে, রাইট? তো সেখানে আপনার একটা ব্যবসায়িক রিপ্রেজেন্টেশন যদি না থাকে তাহলে আপনার মূল এসেন্সটা কিভাবে আপনি বুঝবেন যে এখানে যে জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হলো? সেটা তো একটা হচ্ছে যে আপনার যেটা দেখেন অন দ্য ফেস অফ ইট, দ্য ভ্যালু দ্যাট উই সি, বাট একটা ইকোনমিক ভ্যালু, দ্য ইম্প্যাক্ট। তদন্ত তো শুধুমাত্র কি হয়েছে সেটা না, তদন্তে কি কি করা উচিত গোয়িং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার, এটা কিভাবে আপনার প্রটেক্ট করা যায় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, হলে এটা কি পরিমাণ ক্ষতি হতে পারে, এটা ডিসরাপশন ইন দ্য সাপ্লাই চেইন, আপনার ইম্প্যাক্ট ইন দ্য এক্সপোর্ট এন্ড ওভারঅল ইকোনমি, এই জিনিসগুলোর ইনপুট তো আসবে ব্যবসায়ীদের থেকে, রাইট? এখন আপনার যদি ব্যবসায়ীদের রিপ্রেজেন্টেশন না থাকে তাহলে তো আপনার রিপোর্টটা পূর্ণাঙ্গ রিপোর্ট হবে কিনা আই এম নট ভেরি শিওর, বাট এটাতে থাকা উচিত ছিল এবং থাকা উচিত। হ্যাঁ, সেটি অবশ্যই ঠিক। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আমি আসলে গতকালও একজন ব্যবসায়ী নেতা ছিলেন, তার কাছে এই প্রশ্নটি করেছিলাম। সেটি হচ্ছে যে আমাদের যেই বেসরকারি, এটি তো সরকারি একটি স্থাপনা, কিন্তু বেসরকারি যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারখানা আছে, আমরা দেখে থাকি যে প্রতিবার বিশেষ করে শুষ্ক মৌসুমে আসলে কিন্তু প্রচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে, আমরা ইভেন বাণিজ্যিক ভবনগুলোতেও দেখি যে অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা থাকে না, ফায়ার সার্ভিস ঢোকার ব্যবস্থা থাকে না, পানির যথেষ্ট রিজার্ভ থাকে না। অর্থাৎ একটি দুর্ঘটনা ঘটলে সেটিকে ম্যানেজ করার জন্য যে ব্যবস্থাপনা, ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সেই জায়গাটাতে আমাদের ব্যবসায়ীদের নজর খুব একটা নাই, যেখানে তাদের বিনিয়োগকে তারা সেটিকে বিনিয়োগ মনে না করে এটিকে তারা খরচ হিসেবে দেখে এবং বাড়তি খরচ হিসেবে তারা আসলে এটা করতে চায় না। এই জায়গাটাতে ব্যবসায়ীদের দায়বদ্ধতার জায়গাটা কোথায়? কারণ এইখানে শুধুমাত্র তো ব্যবসায়ীর ক্ষতি হয় না, এখানে অর্থনীতির ক্ষতি হচ্ছে, এখানে যারা কর্মসংস্থান হয় সেখানে ক্ষতি হচ্ছে। সবকিছু মিলে এখানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করা কতটা জরুরি? আচ্ছা, আমাকে যদি উত্তর দিতে বলেন, আমি বলবো যে আমাদের এটা একটা জাতিগত সমস্যা। এটা যে শুধু ব্যবসায়ীদের সমস্যা তা না। আপনি যদি দেখেন ঢাকা শহরে 15-20 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, আপনি কোনো বিল্ডিংই আপনি সাফিসিয়েন্ট ফায়ার হাইড্রেন্ট নাই। আমরা এখানে ধরেন একটা যেটা বলা হয় যে একটা টিকিং বোমের উপর বসে আছে। যদি ইফ দেয়ার ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, সেখানে আমরা যতই বলি যে আমাদের যে ফায়ার ব্রিগেড সেটা তো সাফিসিয়েন্ট না, কিন্তু তার জন্য প্রিকশনারি মেজার হিসাবে যে প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আবাসিক প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট যে ফার্স্ট হ্যান্ড প্রোটেকশনটা যেটা, বা রেস্কিউ অপারেশন যেটা, সেটার জন্য যা যা করার দরকার, সেই ব্যবস্থাটা আমাদের খুব কম সংখ্যক বিল্ডিং এ ঢাকা শহরে আছে। এবং আপনার সবচেয়ে বড় হচ্ছে এখন যে পানির ক্রাইসিস, আপনার যেটা আপনি বলেন যে রোড কমিউনিকেশন, আপনার ঢাকা শহরে এমন বহু জনবহুল এরিয়া আছে যেখানে আপনার কোনোভাবেই এখনো ইভেন টুডে আপনার একটা ফায়ার ব্রিগেড গাড়ি যেতে পারে না। তো সেটা যে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে না, বাট আমি মনে করি যে ধরেন আপনি যদি দেখেন যে গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে আমরা
যে গ্রিন প্রজেক্টগুলি দেখছি সেগুলিতে আপনার মোটামুটি ভাবে বলা যায় যে দে আর কোয়াইট সাফিসিয়েন্ট এনাফ টু আপনার অ্যাড্রেস ইফ দ্য ইনসিডেন্ট কামস থ্রু। কিন্তু আপনার অবশ্যই আমরা অনেক অনেক পিছিয়ে আছি এবং এই ব্যাপারে আমাদের গণসচেতনতা বলতে যে পাবলিক অ্যাওয়ারনেস সেটার মানে পরিমাণটা খুবই কম আনফরচুনেটলি। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এখানে কমপ্লায়েন্স, যেটা আমরা বিল্ডিং কোড বলেন বা ফ্যাক্টরি কোডের যে নিয়মগুলি এক্সট্রিমলি নন কমপ্লায়েন্ট। আমরা আপনার বিল্ডিং হয়ে যাচ্ছে, অনেক কিছু লিখিতভাবে আছে, বাট দিস আর নট ফলোড থ্রু। এটা একটা আপনার বড় সড় সমস্যা ফর দ্য এন্টায়ার কান্ট্রি এন্ড দ্য নেশন। এটা আপনার অ্যাড্রেস করা উচিত। এটা যে শুধু ফায়ার ব্রিগেড করতে পারবে তা না, বা আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমাদের নিজেদের থেকেই আমাদের মানে উই শুড বি সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ আওয়ার ওন প্রোটেকশন। বাট এটা আনফরচুনেটলি আমরা অনেক 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 দূর পিছিয়ে আছি এবং এটা আমাদের আরেকটু সিরিয়াসলি আমাদের মধ্যে সবারই দেখা উচিত, মানে আপনার আমার সবার। এই বিষয়টা নিয়ে আমি এম এস সিদ্দিকী আপনার কাছে যেতে চাই। জনাব এম এস সিদ্দিকী, এই যে গতকাল ডিসিসিআর পক্ষ থেকে যে আশঙ্কাটা করা হয়েছে, অন্যান্য স্থাপনাগুলোতে এই মুহূর্তে আসলে সরকারের ওই সক্ষমতা আছে কিনা যে বাড়তি সুরক্ষা দেওয়ার, বিশেষ করে গুরুত্বপূর্ণ যেসব স্থাপনাগুলো আছে সেই জায়গাটাতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যদি কোনো ধরনের নাশকতা থাকে কিংবা নাও থাকে, দুর্ঘটনাজনিত কারণেও যদি হয়, কারণ এই যে এই ধরনের দুর্ঘটনার যে প্রভাব সেটি অ্যাফোর্ড করা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে নেই, সেটি আমরা সবাই জানি। সেই জায়গাটাতে কতটা সক্ষমতা আছে এবং সরকারের করণীয় কি? প্রথমত এটা নাশকতা কিনা দুর্ঘটনা কিনা এটা বারবার আপনি আলোচনা করছেন। আমাকে বলবো নাশকতা হওয়া এবং দুর্ঘটনা হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা, এটাকে হাইলাইট করার প্রয়োজন নাই। এগুলো হবে, কিন্তু সরকারের সক্ষমতা আছে কিনা এই শব্দটাকে আমি আরেকটু অন্যভাবে বলতে চাই, সরকারের ইচ্ছা আছে কিনা এই ধরনের প্রোটেকশন দেওয়ার। এই যে এয়ারপোর্টে যে মালামালগুলো, এই মালামালগুলো সিভিল এভিয়েশন অথরিটির কাস্টডিতে ছিল। তারা কাস্টোডিয়ান, ব্যবসায়ীদের এই র মেটেরিয়ালস গুলোর। তারা কি নিরাপত্তার ব্যবস্থা করেছে? তারা কি এটা ইন্স্যুরেন্স করে রেখেছে? তারা কি আগুনের প্রতিরোধের ব্যবস্থা করেছে? তারা কি এনাফ নিরাপত্তা দিয়েছে? সেখানে চুরি বন্ধ করতে পেরেছে? তো সেগুলো যখন করেনি, সক্ষমতা যতটুকু না আছে তার থেকে আমি বলবো তাদের দায়বদ্ধতা নেই সরকারি ডিপার্টমেন্ট গুলোর। এই দায়বদ্ধতার ব্যাপারটাকে আমি আলোচনা করতে চাই। আসলে এই দায়বদ্ধতা যদি না থাকে সরকারের বা বিভিন্ন ডিপার্টমেন্টের, এই ধরনের ঘটনা ঘটবে, এটার মিটিগেশন হবে, এটা আগুন লাগবে, এটা থামানো হবে, অনতি বিলম্বে ডিজাস্টার হওয়ার আগে বন্ধ করা হবে। সে বন্ধ করার জন্য আমাদের যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা কেন আমাদের নাই? আমরা কি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, আমরা কি অন্য এয়ারপোর্ট, পৃথিবীর অন্য এয়ারপোর্ট থেকে বাংলাদেশের এয়ারপোর্টে কি সার্ভিস চার্জ কম? বেশি। আশেপাশের এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ল্যান্ড এয়ারপোর্টের সার্ভিস চার্জটা বেশি, এটা নিয়ে বহুবার আলোচিত হয়েছে। তো বেশি চার্জ নিয়েও আপনারা এটা নিরাপত্তা কেন দিতে পারবেন না? কেন আপনারা নিরাপত্তার জন্য ইকুইপমেন্ট রাখবেন না? কেন ম্যান পাওয়ারকে ট্রেনিং দেবেন না? সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ব্যবসায়ীরা কি করবে? এটা তো ব্যবসায়ীরা যদি বলে যে বিজনেসম্যানরা যে এয়ারপোর্টের প্রোটেকশন দিবে, তারা সিকিউরিটি রাখবে, তারা ট্রেনিং দিবে ফায়ার সার্ভিসকে, এটা কি সম্ভব? এটা তো সরকারের দায়িত্ব, সিভিল এভিয়েশনের দায়িত্ব, এটা কাস্টমস ডিপার্টমেন্টের দায়িত্ব। আমার মাল আপনাদের কাস্টডিতে ছিল, এখন আমার টাকা দেন, আমার ম্যাটেরিয়াল দেন, অথবা এটার কম্পেনসেশন দেন। আমি এই দাবি করছি। অনেক ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি আসলে নাশকতার কথা এই জন্যই বলছি, যদি নাশকতা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি একটি ভয়ঙ্কর আশঙ্কার জায়গা। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, সেটির প্রস্তুতি অবশ্যই আমাদের রাখতে হবে। কিন্তু যদি নাশকতা হয়ে থাকে সেটি খুঁজে বের করা এবং ভবিষ্যতে যাতে না করতে পারে সেই জায়গাটাতে সরকারকে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী এবং জনাব সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? দর্শক, আমরা আলোচনা করছিলাম যে অর্থনীতির যে টেনশন বাড়ছে, সেই টেনশনে আসলে আমাদের এই মুহূর্তে করণীয় কি সেই বিষয় নিয়ে। এর সাথে বিরতির সময় হচ্ছে, বিরতির পর আরও সংবাদ নিয়ে ফিরছি আপনাদের কাছে, সাথে থাকুন। দর্শক, স্বাগত আরও একবার আপন বিজনেস স্মার্ট বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছে হোসাইন শাহাদাত। আমরা এই মুহূর্তে যেতে চাই বাংলাদেশের যে প্রধান যে পত্রিকাগুলো তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যে খবরগুলো করেছে সেগুলোর একটু এক নজরে দেখতে চাই। আমরা শুরুতে আছে কালের কণ্ঠের যে তারা একটি রিপোর্ট করেছে, খেলাপি ঋণ অবলোপন শর্ত তুলে নিল বাংলাদেশ ব্যাংক। এটি আসলে একটি ভালো খবর। কোনো মন্দ ঋণ ও ক্ষতিজনক
অর্থাৎ খেলাপি হলে সেটি অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং গ্রাহককে 30 দিন আগে অবহিত করতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায় করলে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া হবে, এমন বিধি রেখে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরে সংবাদটি বণিক বার্তার, যেখানে বলা হয়েছে অর্থনীতির গতি স্লতই থাকছে চলতি প্রান্তিকে। এটির আসলে খুবই যুক্তিসঙ্গত কারণ হচ্ছে বন্দরের যে নানান যে ট্যারিফ নিয়ে ব্যবসায়ী এবং সরকার মুখোমুখি অবস্থানে, ব্যাংক খাতে তারল্য সংকট আছে, পুঁজিবাজারের গত 28 কর্মদিবসে সূচক কমেছে 592 পয়েন্ট, এই ধরনের নানান ধরনের বিষয়, রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা কমেছে 7.68 থেকে সেটি 5.58 নেমেছে, মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে আছে, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা, সবকিছু মিলে চলতি প্রান্তিকে অর্থনৈতিক গতি যে আসলে বেশ চাপে থাকবে সেটি তারা প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছে। পরের সংবাদটি সমকালের, যেখানে বলা হচ্ছে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ 56 মাসে সর্বনিম্ন। এটিও কিন্তু অর্থনীতির যে বর্তমানে ধীরগতির অবস্থা সেটিরই কিন্তু একটি বহিঃপ্রকাশ, যে ডলারের সরবরাহের উন্নতি হয়েছে কিন্তু বেসরকারি খাতে যে বিদেশি ঋণ সেটি কিন্তু কমে যাচ্ছে। আগস্টে শেষে এ ধরনের ঋণের স্থিতি ছিল $955 কোটি, গত 56 মাসের মধ্যে যা সর্বনিম্ন। করোনার পর 2020 সালের ডিসেম্বর মাসে স্বল্পমেয়াদী এই বিদেশি ঋণ ছিল $919 কোটি, এরপর থেকে বাড়ছিল। করোনা যে প্রভাবে 2021-এর মাঝামাঝি অর্থনৈতিক কর্মকাণ্ডে কমে আসে, তখন বিদেশি ঋণের স্থিতি কমেছিল, সেটি আবারও আমরা দেখতে পাচ্ছি যে কমছে। এরপর দি বিজনেস স্ট্যান্ডার্ড TBS একটি সংবাদ করেছে, বলেছে যে আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় বছর ব্যবধানে 19% বেড়েছে। আগস্টে বাংলাদেশে, এটি আসলে অনেক কারণ থাকতে পারে, বাংলাদেশের মানুষ দেশের বাইরে অনেক বেশি যাচ্ছেন, ব্যবহার করছেন এবং 5 আগস্টের পর কিন্তু অনেকেই দেশের বাইরে চলে গেছেন, তাদেরও একটি প্রভাব এখানে থাকতে পারে। পরের সংবাদটি দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা বলেছে যে বেনাপোল পেট্রাপোল সীমান্তে কালী পূজায় একদিন পণ্য আমদানি রপ্তানি বন্ধ, কালী পূজার কারণে একদিন বন্ধ থাকবে, সেটির তারা সংবাদ করেছে। আরও একটি সংবাদ খুব সম্ভবত TBS-এর, যেটি নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম, যে আজকে তারা বিশেষ রিপোর্ট করেছে, সংকটময় এক সপ্তাহ, বর্ধিত মাসুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল। এইটি আসলে এখন সবচেয়ে দুশ্চিন্তার বিষয় আসলে দেশের অর্থনীতিতে। এই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেটি রাজনীতি এবং জনজীবনও ক্ষতিগ্রস্ত হবে, তার প্রভাব পড়বে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু বর্তমানে যে ধরনের অনেকের সুর দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে একটি ঐক্যমত্য জায়গায় আসতে হবে, অর্থনীতির স্বার্থে হলেও অন্তত। এবারে আমরা জানতে চাই শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের খবর। গতকাল আমরা দেখেছি 75 পয়েন্ট কমেছিল DSEX ইন্ডেক্স। এটির বিভিন্ন কারণে হয়েছে, অর্থনীতির যে টেনশন সেটি একটি বড় কারণ, সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিছুটা 38 পয়েন্ট এখন পর্যন্ত ডিএসইর ইন্ডেক্স বেড়েছে, অবস্থান করছে 5083 পয়েন্টে। ডিএসই সরিয়ে ইন্ডেক্স 10 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 1072 পয়েন্টে। DS30-র অবস্থান 1956, বেড়েছে 18 পয়েন্ট। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 246 কোটি টাকা, বেশ কম লেনদেনের পরিমাণ, কিন্তু বেশ কম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 269টি কোম্পানির, কমেছে 71টির এবং অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, আমরা স্বর্ণের দরদাম জানিয়ে থাকি প্রতিদিনই। স্বর্ণের বাজারে আসলে অস্থিরতা চলছেই, আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের যে দাম বাড়ছে, তারই প্রভাব দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। রোববার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের দাম 2,17,382 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,07,503 টাকা এবং 18 ক্যারেটের দাম 1,77,853 টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির যে স্বর্ণ, সেটির দামও কিন্তু
48,000, প্রায় 1.5 লাখ টাকা। পুরনো স্বর্ণ যেটি সেটিও 1.5 লাখ টাকায় উঠে গেছে। জানাবো মুদ্রা বাজারের খবর। মুদ্রা বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার 122 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো কেনা হচ্ছে 138 টাকায়, বিক্রয় 143 টাকা। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রি 18 টাকা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 33 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। দর্শক, এর সাথে সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরবো একটু পর। স্বাগত আরেকবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবার জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। রংপুরের গঙ্গাচড়ায় আলুর চাষ বেড়েছে। গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের আলু রোপণে ব্যস্ত কৃষক। যদিও সার সংকটে কিছুটা ভোগান্তি আছে, তবু ভালো ফলনের আশা তাদের। কৃষি অফিস জানিয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া যাবে। সুজন আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছরের লোকসানের ঘা এখনো সারেনি গঙ্গাচড়ার আলু চাষিদের। দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছিলেন তারা। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন অনেক চাষি। এবছর গঙ্গাচড়া উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,270 হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় 10 হেক্টর জমিতে আগাম আলু চাষ সম্পন্ন হয়েছে। আগাম আলু বাজারে উঠলে ভালো দাম পাওয়া যাবে আশা কৃষকের। তাদের অভিযোগ, সরকারি ডিলারদের দোকানে সার পাওয়া যাচ্ছে না, ফলে খোলা বাজার থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে। বীজ দিলে তো দাম বেশি দিয়ে কিনতে হয়, বীজ ভালো পাওয়া যায় না। বাড়িতে আমরা বীজ করি, করার পরে বাছি ভালো বীজটা করে আমরা আমাদের আগাম ধান ছিল, ওটা হচ্ছে কাটি ফেলার পর এখন আলু লাগাচ্ছি। এরপরে হচ্ছে আবার ভুট্টা লাগাবো। বীজের দাম সস্তা, কিন্তু সারের দাম প্রচুর। সব মিলে দেখা যাচ্ছে কৃষক খুব ভালো নেই। তবে কৃষি বিভাগ বলছে আগাম জাতের আলু চাষে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সার সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সারের কোনো সংকট নেই। যারা আলুর আবাদ করতেছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ডিলারদের সাথে যোগাযোগ করে তাদের যারা প্রকৃত কৃষককে আমরা সার ন্যায্য মূল্যে দিব, এবং আমরা মোবাইল মনিটরিং, আমাদের প্রতিনিয়ত মনিটরিং অব্যাহত রয়েছে। আগাম আলুর ভালো ফলন হলে ও বাজারে ন্যায্য দাম পেলে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কৃষকদের এই আলু চাষের উদ্বুদ্ধ করতে, অর্থাৎ আলুর যেহেতু আসলে বাংলাদেশের চাহিদা অনেক, বাংলাদেশের মানুষ প্রচুর আলু খেতে পছন্দ করে, সেখানে আলুর গত বছর আমরা দেখেছি যে আলুর দাম বেশ বেড়ে গেছিল, 70 থেকে 80 টাকা পর্যন্ত আলুর দাম উঠেছিল। সেখান থেকে এখন কিন্তু বাজার স্বাভাবিক অবস্থায় আছে। কৃষকদের প্রণোদনা দেওয়া গেলে, তাদের বীজ এবং সারের জায়গাটাতে নিশ্চিত করা গেলে নিশ্চয়ই বাংলাদেশে আলুর যে সংকট সেটি আর কখনো তৈরি হবে না। সেটিই তা আসলে আমরা প্রতিবেদনে দেখলাম। জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি 4.8% নেমে আসতে পারে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের মতে আবাসন খাতে দীর্ঘস্থায়ী সংকট এবং বাণিজ্য উত্তেজনার কারণেই মূলত অভ্যন্তরীণ চাহিদা কমে প্রবৃদ্ধির গতি মন্থর হয়েছে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের পরিসংখ্যানে শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রির গতিও কমার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল করতে বেইজিং নতুন কোনো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারে বলে জানা গেছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।